Good morning, my dear students. আচ্ছা, আমার কথা সবাই শুনতে পাচ্ছো? Am I audible? Good morning, sir. Good morning. Yes, Good sir. morning, Good sir. morning. Good morning, sir. Good morning, sir. Good morning. Good morning, sir. Very good morning. Very good morning. Good আচ্ছা, morning, sir. হ্যাঁ, morning. আচ্ছা, আজকে আমরা আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন আমাদের মধ্যে। তো আজকে যে সাবজেক্টটা আমি তোমাদেরকে অ্যানালিসিস করব বা বলতে পারো একটা প্রিফেস যে সাবজেক্টের আমি আজকে তোমাদের সামনে রাখবো, সেটার নাম হচ্ছে বেসিক্স অর বেসিক অফ ইলেকট্রিসিটি অর ইউ ক্যান সে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিসিটি। তো তার আগে আমি আমার পরিচয় দিই। আমার নাম অরিত্রাস চক্রবর্তী। আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে বিলংস করছি তোমাদের ইনস্টিটিউটে। তো তাই ইলেকট্রিসিটির ওপর একটা বেসিক নলেজ তোমাদেরকে আমি আজকে দেব। আশা করি আমাদের এই জার্নিটা খুব ভালো হবে বা আমরা একসাথে একটা সুন্দর ক্লাস আজকে কন্ডাক্ট করতে পারবো। তো আমি একটু রিকোয়েস্ট করব যিনি অর্গানাইজার আছেন, যে স্যার একটুখানি আমি স্ক্রিন শেয়ার মোডটা একটু যদি আপনি অন করে দেন আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, একটা sir. screen- আচ্ছা, দেখতে পাচ্ছি, sir. Yes, sir. আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, ঠিক আছে। তো একটা পিপিটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তোমাদের সামনে এসেছে, কি ইলেকট্রিসিটি লেখা দেখতে পাচ্ছ? এটা পেয়েছো? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে 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 ওকে, থ্যাংক ইউ। তো আমরা আজকে যেটা করতে চলেছি বা সেটা হচ্ছে, আবার বলছি, ফান্ডামেন্টালস অর বেসিক অফ ইলেকট্রিসিটি। তোমরা এখানে প্রত্যেকেই হয়তো ডিফারেন্ট ব্রাঞ্চ থেকে রয়েছো, কিন্তু একটা কথা মনে রাখবে যে এই বেসিক অফ মেকানিক্স, বেসিক্স অফ ইলেকট্রিসিটি, এগুলো যে কোনো ব্রাঞ্চেই তোমরা পড়ো না কেন, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, যাতেই তোমরা পড়ো না কেন, প্রত্যেকেরই কিন্তু এই বেসিক্স গুলো জানতে হবে। কারণ ইঞ্জিনিয়ারিং মানে একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট, এবং যত দিন যাচ্ছে ইঞ্জিনিয়ারিং তত বেশি ইন্টারডিসিপ্লিন হয়ে যাচ্ছে। মানে আগে ছিল ধরো একটা সিভিল ইঞ্জিনিয়ার বা একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোর্সে মেকানিক্যালেরই কাজ করতো বা সিভিলের কাজই করতো, কিন্তু এখন সেটা নয়। এখন কোর্স কন্টেন্ট, হ্যালো, You can speak in English, sir. yes, I can speak in English. আচ্ছা, তোমরা একটু বলো, you please tell me what type of language I can use in your class, or in what language you are preferable? Hindi and English. Hindi. English, sir. Hindi I can speak in English, Hindi and Bengali. আমি তিনটেতেই মিলিয়ে মিশিয়ে বলবো, ঠিক আছে? So at first, you know that right now all the engineering branches are interdisciplinary. That you have to know about the basic principles of all and each of the branches. প্রত্যেকটা ব্রাঞ্চেরই বেসিক প্রিন্সিপাল তোমাদেরকে জানতে হবে। যাই হোক, सो আমি আমার देखो, मैं मेरा फर्स्ट स्लाइड को शेयर कर रहा हूँ। मतलब फर्स्ट जो पीपीटी है, इसका फर्स्ट पीपीटी क्या है, ये छोड़ो, ये ऐसे एक इलेक्ट्रिसिटी का ऐसे एक সিম্বল বল सकते हो, और একটা ছবি দেওয়া আছে যে ইলেকট্রিসিটি কিরকম হয়, মানে আমরা যেরকম দেখে অভ্যস্ত, একটা স্পার্ক। সো দ্যাটস নট এনি টপিক, you know. The first topic is the basics of electricity. So that is the types of energy. How many types of energy are in our world, or we have to handle how many types of energy, কি কি রকমের এনার্জি আছে যেগুলোকে নিয়ে মোটামুটি আমরা কাজ করি। সো দেখো, यहाँ पर इलेक्ट्रिकल एनर्जी, हीट एनर्जी, एटॉमिक एनर्जी, मैकेनिकल एनर्जी। सो चार तरह का एनर्जी है यहाँ पर, चार রকমের এনার্জি বেসিক্যালি রয়েছে। সো দিস আর ইলেকট্রিক্যাল এনার্জি, হিট এনার্জি, atomic energy and mechanical energy. One form of energy can be converted into another.
এনার্জি ক্যানট বি ডিস্ট্রয়, এনার্জি কখনো ধ্বংস হতে পারে না। ইট ক্যান চেঞ্জ ইটস ফ্রম ওয়ান এনার্জি টু অ্যানাদার এনার্জি। এটা শুধু কি করতে পারে, তার একটা এনার্জি থেকে আরেকটা এনার্জিতে পরিবর্তিত হতে পারে, কিন্তু এটা ডিস্ট্রয় হতে পারে না, এটা আমরা জানি। সো oil to heat in an internal combustion engine, whenever the oil fuel mixture is fed to the cylinder of an engine, and if we provided ignition, আমরা যদি একটা অয়েল ফুয়েল মিক্সচার, অয়েল মানে কি, সরি অয়েল বলবো না, এটা বলবো যে আমরা এয়ার ফুয়েল মিক্সচার, একটা এয়ার ফুয়েল মিক্সচারকে আমরা একটা সিলিন্ডারের মধ্যে যখন রাখি, যেরকম ধরো গাড়ির ইঞ্জিন, সেখানে কি হয়, একটা এয়ার ফুয়েল মিক্সচারকে রাখা হয়, তারপর সেটা ইগনিশন করা হয় এবং সেটা জ্বলার পরে একটা হিট প্রডিউসড হয়, দ্যাট ইজ অ্যান হিট ইঞ্জিন। তো তার মানে কি, এখানে অয়েলটাকে আমরা কি করছি, অক্সিডাইজ করছি। বাই দ্য হেল্প অফ অক্সিজেন দ্য অয়েল ইজ ভেপারাইজড, অয়েলকে ভেপারাইজ করা হচ্ছে গরম করে। তো এটা একটা হিট, এটা একটা এনার্জি ট্রান্সফার হচ্ছে। ওয়াটার টু স্টিম, ওয়াটার টু স্টিম সবাই আমরা জানি, ঠিক আছে, জলকে গরম করে আমরা স্টিম তৈরি করি। টারবাইন টু মেকানিক্যাল এনার্জি। সো হোয়াট ইজ টারবাইন? টারবাইন ইজ নাথিং বাট আ প্রাইম মুভার। What is prime mover? Prime mover means a mechanical generalized, it can be, you can say the prime mover is a mechanism, not a device. Actually, prime mover is a mechanism which is connected with the generator to generate the electrical energy. মানে টারবাইনটা কি রকম জিনিস, টারবাইন জেনারেটরের সঙ্গে কানেক্ট করা থাকে, টারবাইনকে ঘোরানো হয় এবং টারবাইন কি করে, generate करे voltage। माने generator is a electrical device and it is coupled with a mechanical device। generator क्या होता है, electrical device होता है, उसके साथ एक mechanical device को connect किया जाता है, क्योंकि generator is an electromechanical device, it converts mechanical energy into electrical energy। generator কি করছে, mechanical energy কে electrical energy তে convert করছে। তাই mechanical energy কে provide করার জন্য যে ডিভাইসটা কানেক্ট করা হয়, সেই ডিভাইসটা যে কোনো টাইপের ডিভাইস হতে পারে, ইট মে বি টারবাইন, ইট মে বি ইঞ্জিন, ইট মে বি হ্যান্ড ক্র্যাঙ্ক, ঠিক আছে, মানে কিছু যা ইচ্ছে হতে পারে যেটা দিয়ে আমি ঘোরাবো, বাট দ্য মেকানিজম ইজ কল্ড প্রাইম মুভার। সো টারবাইন ইজ অলসো প্রাইম মুভার। সো whenever we are connecting a turbine with a generator, যখন আমরা একটা জেনারেটরের সঙ্গে টারবাইনকে কানেক্ট করছি, तो क्या होगा, अगर हम टरबाइन में बाहर से कोई मैकेनिकल, बाहर से कोई फोर्स देंगे और इम्पल्स देंगे, টারবাইনে যদি আমরা কোনো ঘাত বা ইম্পালস দিই, তাহলে টারবাইন কি করবে, এটা মেকানিক্যাল এনার্জি তৈরি করবে। সো দ্যাট ইজ দ্য মেকানিক্যাল এনার্জি কনভার্সেশন, টারবাইন টু মেকানিক্যাল এনার্জি। ইট ইজ অলসো এনার্জি কনভার্সেশন। দ্য লাস্ট ইজ দ্য জেনারেটর টু ইলেকট্রিক্যাল এনার্জি। মানে টারবাইন কি করলো, টারবাইন ঘুরলো, টারবাইন কাকে ঘোরালো, জেনারেটরকে ঘোরালো, জেনারেটর কি করলো, ইলেকট্রিসিটি তৈরি করলো। সো হিয়ার ইজ দ্য energy conversation is like that, turbine to mechanical energy to a generator to electrical energy. That means turbine provide the mechanical energy towards the rotor of the generator, and generator rotates and it induced the EMF or electrical energy। तार माने की होलो, क्या हुआ यहाँ पर, टारबाइन में हम लोग ऐसे टारबाइन में एक बाहर से फोर्स दिया, वो मैकेनिकल एनर्जी को जनरेट किया, उसके बाद उसी मैकेनिकल एनर्जी को यूज करके जनरेटर को घुमाया गया और जनरेटर के अंदर इलेक्ट्रिकल एनर्जी इंड्यूस्ड हुआ। টারবাইন কে আমরা ঘোরালাম, টারবাইন কি করলো, মেকানিক্যাল এনার্জি দিল জেনারেটরে, জেনারেটর ঘুরলো এবং ইলেকট্রিসিটি জেনারেট করলো। তাহলে এগুলো প্রত্যেকটাই কি, দা ফর্মস অফ এনার্জি হুইচ আর চেঞ্জড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম, ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি। তাহলে এটা একটা আমরা একদম বেসিক জায়গা পড়ছি যে এনার্জি কি কি রকমের হয়, বা আমরা বেসিক্যালি ইলেকট্রিক্যাল এনার্জিটা পেলাম কিভাবে। আচ্ছা, নাও হোয়াট ইজ ইলেকট্রিসিটি। আচ্ছা, হোয়াট ইজ ইলেকট্রিসিটি, এই কথাটা এত ছোট ভাবে বলা যায় না, আমি হয়তো একটা দুটো স্লাইড দিয়ে বোঝাচ্ছি, কিন্তু এটা একটা বিরাট বড় জিনিস। তো যাই হোক, আমি এখানে একটা কি আছে দেখো, অল ফর্মস অফ ম্যাটার্স আর মেড আপ অফ মলিকুলস। আমরা জানি যে কোনো একটা मैटर, कोई भी एक चीज जिसके अंदर बहुत सारा मॉलिक्यूल होता है, मॉलिक्यूल मतलब मॉलिक्यूल की अणु,
তাই তো? আর এই মলিকুল গুলোর মধ্যে কি আছে? অনেক পরমাণু আছে আর অ্যাটমস আছে, এবং এই অ্যাটমস গুলোর মধ্যে কি আছে আবার? In turn, these molecules are made up of atoms. Atoms are made up of protons, neutrons and electrons. Atom এর মধ্যে কি আছে? প্রোটন আছে, ইলেকট্রনস আছে, নিউট্রনস আছে। প্রোটন আর নিউট্রন একসঙ্গে একটা নিউক্লিয়াস তৈরি করে থাকে, আর তার বাইরে কি থাকে? ইলেকট্রনস গুলো থাকে। কিভাবে থাকে? বিভিন্ন কক্ষপথ বা অরবিটের মধ্যে থাকে, ঠিক আছে? তো এই যে অরবিট গুলো, প্রতিটা অরবিটে কিরকম ভাবে থাকে ইলেকট্রন গুলো অরবিটের মধ্যে? Do you have any knowledge about the alignment of the electrons in an orbit? How much electrons are in the first orbit? প্রথম কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে? স্যার দুটো দুটো ইলেকট্রন থাকে। ফর্মুলাটা কি? দুটো থাকে। মানে ফর্মুলাটা কি? 2n স্কয়ার, তাই তো? 2 ইন্টু n মানে হচ্ছে আমাদের কক্ষপথ বা অরবিট, 2 ইন্টু 1 স্কয়ার, দ্যাট ইজ 2। সেকেন্ড কক্ষপথে কটা থাকে? 8টা থাকে। 8টা, যাই হোক, তো এটা তোমরা জানো। তো সেটাই আমি বললাম আর কি। তো এই যে একটা পরমাণুর যে গঠন আছে, এই পরমাণুর মধ্যে বা অ্যাটমস এর মধ্যে লাস্ট অরবিটে কোন একটা অ্যাটমের the electrons which are present in the last orbit of an atom is called the free electrons. সেগুলোকে কি বলা হয়? ফ্রি ইলেকট্রনস বলা হয়। যত বেশি ফ্রি ইলেকট্রনস থাকবে লাস্ট অরবিটে, তত সেটা কি? দ্যাট ইজ আ গুড কন্ডাক্টর, তত ভালো কন্ডাক্টর সেটা। আর যত কম ইলেকট্রন থাকবে তত ভালো কি সেটা? ইনসুলেটর। সেটা আমরা আসছি, আমরা নেক্সট স্লাইডে আসবো। তো এখানে সেটাই বলা হচ্ছে, দেখো এখানে ছবি দিয়ে দিয়ে সেটাই দেখানো হয়েছে। The center of the atom is called a nucleus and it contains neutrons and protons. ঠিক আছে? And neutrons do not have any polarity. Protons have positive polarity and electrons have negative polarity. একটা অ্যাটমের মধ্যে কি থাকে? প্রোটন এবং ইলেকট্রন সমান সংখ্যায় থাকে। যখনই ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায় তখন এটা কি হয়? যদি ইলেকট্রনের সংখ্যা বাড়ে তাহলে সেটা হচ্ছে নেগেটিভ আয়ন, আর যদি ইলেকট্রনের সংখ্যা কমে তাহলে সেটা হচ্ছে পজিটিভ আয়ন, ঠিক আছে? কিন্তু প্রোটনের সংখ্যা তো কখনো বাড়তে বা কমতে পারে না, প্রোটন সবসময় কনস্ট্যান্ট থাকে, কারণ এটা নিউক্লিয়াসের মধ্যে থাকে। এগুলো আমরা জানি, এগুলো আমরা বা তোমরা এগুলো সব স্কুলে পড়েছো। তো যাই হোক, একটু বলে দিতে হয়, তো সেই জন্য এটা বলা। এবারে আসছি আমরা আস্তে আস্তে আমাদের মেইন টপিকের দিকে। দেখো, হোয়াট ইজ ইলেকট্রিসিটি? এখানে হোয়াট ইজ ইলেকট্রিসিটি বলার মধ্যে আমরা একটা কথা বলছি, 3 factor determines whether or not the atoms in a good or bad conductor. আমরা কিভাবে বুঝবো যে একটা অ্যাটম এটা গুড কন্ডাক্টর না ব্যাড কন্ডাক্টর? বা দেখো, কন্ডাক্টর দ্যাট মিনস দ্য অ্যাটম, যে অ্যাটমটা আছে সেটা ভালো কন্ডাক্টর কিভাবে বুঝবো আমরা? যখন তার ফ্রি ইলেকট্রন বেশি থাকবে। আমি একটু আগেই বলেছি। তাহলে which properties are affected the conductivity of an atom? কোন প্রপার্টি গুলো একটা অ্যাটমের কন্ডাক্টিভিটি কে এফেক্ট করে? কন্ডাক্টিভিটি মানে কি? কন্ডাক্টিভিটি মানে কারেন্ট কতটা বেশি প্রবাহিত হতে পারে, ঠিক আছে? মানে একটা আমি তোমাদেরকে পড়ানোর সময় যেহেতু একদম বেসিক পড়াচ্ছি, আমি কোনো টেকনিক্যাল টার্ম সেই অর্থে ইউজ করব না বা ডেফিনেশন ইউজ করব না, সেগুলো পরে। আমি একদম সোজা ভাবে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। যে দেখো, আমরা মানে কন্ডাক্টর মানে কি? ধরো জলের পাইপ, একটা জলের পাইপের মধ্যে দিয়ে যত বেশি জল যাবে তত জলের পাইপটা মোটা করতে হবে। ঠিক সেরকমই কন্ডাক্টিভিটি মানে কি? যার এরিয়া অফ ক্রস সেকশন, একটা তার বা একটা ওয়্যার যার এরিয়া অফ ক্রস সেকশনটা অনেক বেশি হবে, তার মধ্যে দিয়ে কি হবে? অনেক বেশি কারেন্ট ফ্লো হতে থাকবে। কারেন্ট কি জিনিস সেটা আমরা পরে আসবো। আমরা সিম্পলি যদি ধরে নিই জলের স্রোত আর কারেন্ট, কারেন্ট তো দেখো, জলের স্রোতকেও তো ওয়াটার কারেন্ট বলে। আমরা বলবো কি এখানে ইলেকট্রিক কারেন্ট, জলের স্রোত হচ্ছে ওয়াটার কারেন্ট,
The flow of electrons is the electric current and the flow of water is the water current. So electric current কে flow করার জন্য একটা কি লাগবে, একটা কন্ডাক্টর লাগবে। কন্ডাক্টর মানে কি, একটা পাথ, যে পাথ তার কি বেশি, যে পাথ তার এরিয়া অফ ক্রস সেকশন বেশি। আরো অনেকগুলো প্রপার্টি আছে, সেগুলো আমরা পরে আস্তে আস্তে পড়বো। তো যার মধ্যে দিয়ে বেশি ইলেকট্রন ফ্লো হতে পারে, দ্যাট ইজ দ্য কন্ডাক্টর। সেই কন্ডাক্টরের দেখো কি কি প্রপার্টিজ রয়েছে। দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য আউটার অরবিট, একটু আগেই বলেছি দ্য নাম্বার অফ ইলেকট্রনস, লাস্ট অরবিটে যত ইলেকট্রনস থাকবে, আউটার অরবিট মানে একদম শেষ অরবিটটায় যতগুলো ইলেকট্রনস থাকবে, দিস আর দ্য फ्री इलेक्ट्रॉन्स। जो इलेक्ट्रॉन रहेगा उसका जो लास्ट ऑर्बिट है उसको हम फ्री इलेक्ट्रॉन कहेंगे। जिसका फ्री इलेक्ट्रॉन जितना ज्यादा होगा उतना अच्छा कंडक्टर होगा वो, ठीक है। नंबर 2 की the distance of the outer orbit from the nucleus of the atom, that is a very important properties। যত নিউক্লিয়াসের সঙ্গে অরবিটের ডিসটেন্সটা যত বাড়বে, যত বেশি বাড়বে ডিসটেন্সটা, সে তত ভালো কন্ডাক্টর। ফ্রি ইলেকট্রনস মানে কি, যাকে সহজেই ওই অরবিট থেকে বাইরে বার করে দেওয়া সম্ভব। মানে ফ্রি ইলেকট্রনস যত বেশি থাকবে একটা অ্যাটমের, তার টেন্ডেন্সি হবে তার তত বেশি আয়োনাইজড হওয়ার টেন্ডেন্সি হবে, ঠিক আছে। তাহলে যদি নিউক্লিয়াসের থেকে লাস্ট অরবিটের ডিসটেন্সটা বাড়ে, তার মানে কি হচ্ছে, সেটা অনেক বেশি ফ্রি। যদি এইভাবে ভাবি আমরা, এই কথাগুলো কিন্তু ঠিক কথা না, অনেক বেশি ফ্রি বা এই কথা কিন্তু তোমাদের একদম সিম্পল বোঝানোর চেষ্টা করছি। আমি কোনো ইঞ্জিনিয়ারিং এর বা টেকনিক্যাল বা সায়েন্টিফিক কথা ইউজ করছি না এখনো অব্দি। যত দূরে থাকছে তত কি হচ্ছে, ওকে ধরো আমার থেকে একজন অনেক দূরে আছে, এই যে আমার সঙ্গে আমি যে ক্লাস নিচ্ছি, হোয়াট ইজ দ্য কমিউনিকেটিং মিডিয়াম বিটুইন আস? আমাদের মধ্যে কমিউনিকেট করছে কে? আমি তোমাদের সঙ্গে বা তোমরা আমার সঙ্গে যে কम्युनिकेट করছো, बाय व्हिच मीडियम, कौन सा मीडियम से हम लोग कम्युनिकेट कर रहे हैं अभी? हम लोग किसी को नहीं देख पा रहा है। नहीं, हिंदी तो है, ठीक, हिंदी लैंग्वेज है, वर्चुअल सर, वर्चुअल क्लासेस। ये भी सही है ভার্চুয়াল। पर ये जो मैं बात कह रहा हूँ ना, আমি যে কথা বলছি, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিভাবে? সাউন্ড বা ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ, সেটা যে ল্যাঙ্গুয়েজই হোক, এমন কোন ল্যাঙ্গুয়েজ যেটা তোমরা বুঝতে পারছো, তাই জন্যই তোমরা শুনতে পাচ্ছ, বা তোমরা এমন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলছো যেটা আমি বুঝতে পারছি। তো এবারে এই ডিসটেন্সটা, হ্যাঁ, মিডিয়ামটা কি? মিডিয়াম ইজ দ্য ভার্চুয়াল মিডিয়াম, দ্যাট ইজ গো টু মিট। মিডিয়াম ইজ গো টু মিট অ্যান্ড দ্য কমিউনিকেটিং প্রসেস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজে আমি কথা বলি না কেন। তার মানে এই যে আমরা যদি নেটওয়ার্কের এখানে ডিস্টারবেন্স হয়, তাহলে আমরা কথা শুনতে পাবো না, মানে আমরা কমিউনিকেট করতে পারবো না। তার মানে কি বলতে পারি, যে আমি ফ্রি বা তোমরা ফ্রি হয়ে যাচ্ছ, মানে আমাদের মধ্যে যে বন্ডিং অর চেন বাই দিস প্রসেস, এই যে প্রসেসটার মাধ্যমে আমরা নিজেদের মধ্যে একটা চেন বা বন্ডিং করে রেখেছি, সেই বন্ডিংটা ব্রেক হয়ে যাচ্ছে বা বন্ডিংটা উইক হয়ে যাচ্ছে। ঠিক সেটাই, নিউক্লিয়াস থেকে যত দূরে থাকছে আমার লাস্ট অরবিট, তত কি হচ্ছে, আমার এই বন্ডিংটা লুজ হয়ে যাচ্ছে। মানে তার টেন্ডেন্সিটা হচ্ছে কি, ওটার আয়োনাইজড হওয়ার টেন্ডেন্সিটা বাড়ছে। সো ইটস আ গুড কন্ডাক্টর। দ্য ডেনসিটি অফ দ্য অ্যাটমস উইদিন দ্য এলিমেন্ট, একই রকম ভাবে ডেনসিটি মানে কি, ঘনত্ব, ঠিক আছে। দ্য ডেনসিটি অফ দ্য অ্যাটম উইদিন দ্য এলিমেন্ট, কতগুলো অ্যাটম আছে, মানে কত ঘনত্ব আছে অ্যাটমে, তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, রুলস কি? ইফ দ্য অ্যাটম হ্যাজ অনলি ওয়ান অরবিট, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন অর অরবিট ইজ 2, এটা একটু আগেই বলেছি আমি। If the atom has more than one orbit, maximum number of electron on outer orbit is 8, একের বেশি হলে মানে 2 যদি হয়। এবারে দেখো, গোল্ড, সিলভার, কপার have only one electron on their outer orbit, mercury has 2। একটা নয়েজ আসছে। আচ্ছা, তোমাদের মধ্যে কারোর ভিডিও কি অডিও কি অন করা আছে? Near Ranjan, please pop your mic. আচ্ছা, এবার এখানে বলা হয়েছে কয়েকটা মেটেরিয়ালের এক্সাম্পল দেওয়া হয়েছে। You can see here the gold, silver and copper have only one electron on their outer orbit. Mercury has 2, aluminum has 3, remember carbon has 4। তো এগুলো আমরা কয়েকটা এখানে এক্সাম্পল দিয়েছি যে কার আউটার অরবিটে কটা ইলেকট্রন থাকে।
যাই হোক, তো এটা একটা সিম্পল একটা আমাদের ধারণা যে অ্যাটমস বা আয়ন বা কিভাবে আমরা একটা বুঝবো একটা মেটেরিয়াল সেটা গুড কন্ডাক্টর। সো নাও দ্য কপার অ্যাটম, এবার দেখো কপারের পাশে আমরা লিখে দিয়েছি কি আ গুড কন্ডাক্টর, 29 protons and 29 electrons but only one loose electron on the outer orbit। তার মানে আমার লাস্ট অরবিটে একটা ইলেকট্রন রয়েছে, এটা হচ্ছে লুজ ইলেকট্রন, মানে এটা সহজেই বাইরে বেরিয়ে যেতে পারে এবং ইলেকট্রনের সংখ্যাটা দেখো অনেক বেশি, 29, সো ইটস আ গুড কন্ডাক্টর। এবার কি আসছে কার্বন অ্যাটমে, দেখো 4 ইলেকট্রনস, দেখো যত বেশি, আমি বলছি কি যত বেশি অরবিট বাড়ছে, অরবিট যদি কম হয় তাহলে কিন্তু আমার অ্যাট্রাকশনটা অনেক বেশি হবে, কিন্তু এখানে অরবিটটা অনেক বেশি। এখানে দেখো আমাদের ইন কেস অফ কপার ইউ ক্যান সি হিয়ার 4 numbers of orbit, so it's a good conductor, but in case of carbon you can see 2 numbers of orbit, দুটো মাত্র অরবিট আছে এবং তাহলে এটা কি হচ্ছে, এটা কিন্তু মানে এটাও কন্ডাক্টর বাট কপারের মতো অত ভালো কন্ডাক্টর নয়। তো এইগুলো দুই একটা এরকম ভাবে আমাদের এক্সাম্পল দেওয়া হয়েছে। আচ্ছা, সেমিকন্ডাক্টরটা নিয়ে আমরা এক্ষুনি কিছু বুঝতে যাব না, সেমিকন্ডাক্টর বা এই ব্যাপারটা আমরা বলবো না। এখানে দেখো লিখেছে ইলেকট্রনস অন দ্য আউটার অরবিট, এখানে দেখো কার্বন অ্যাটম লিখেছে ইলেকট্রনস অন দ্য আউটার অরবিট, যেটা আছে কটা, 4টে। এখানে লেখা আছে সেমিকন্ডাক্টর, অ্যাকচুয়ালি এই সেমিকন্ডাক্টর বলতে যেটা বোঝাচ্ছে এই জায়গাটা আমরা ঠিক বলবো না, সেমিকন্ডাক্টর মানেও সেটা একটা কন্ডাক্টর, কিন্তু তার একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে, তার একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে। সেমিকন্ডাক্টর মানে সে কখনো কন্ডাক্টর কখনো ইনসুলেটর, তার বিহেভিয়ারটা একটা একটা স্পেশাল কন্ডিশনেই গিয়ে সে শুধুমাত্র কন্ডাক্ট করে, ঠিক আছে, যেটাকে যে যে পজিশনটা থেকে কন্ডাকশনটা সেটাকে বলে কন্ডাকশন ব্যান্ড। এইগুলোতে আমরা এক্ষুনি ঢুকবো না, এটা একটা ইলেকট্রনিক্স এর জিনিস। আমি সিম্পলি তোমাদেরকে দেখাচ্ছি যে এই অ্যাটমিক স্ট্রাকচার কেমন হলে সেটা একটা ভালো কন্ডাক্টর হবে। এটা মনে রাখবে, যত বেশি অরবিট তত ভালো কন্ডাক্টর, যত কম অরবিট তত ভালো ইনসুলেটর। কারণ কি, আমার এই অ্যাট্রাকশন যেটা, এই যে অ্যাট্রাকশনটা, এটা যত কমবে তত টেন্ডেন্সি কি হবে, এই লাস্ট অরবিটটা এই মুভ করে বাইরে বেরিয়ে যাওয়া। এই যে দেখাচ্ছে মুভ করে এটা বাইরে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হলো আমাদের, দেখো সত্যি কথা বলতে আমরা যখন ইলেকট্রিসিটির ওপর পড়ছি তখন আমাদের এই বেসিক জায়গাগুলো একটু জানতে হবে, কিন্তু তোমাদের হয়তো এই জিনিসগুলো যখন তোমরা ইন ফিউচার ইলেকট্রিক্যালের পেপার গুলো পড়বে, হয়তো তোমাদের একটা, হয়তো না, তোমাদের সেকেন্ড সেমিস্টারে একটা পেপার থাকবে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সেখানে আর এগুলো পড়তে হবে না, সেখানে তোমরা ডাইরেক্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফান্ডামেন্টালস দিয়ে ঢুকবে। বাট এই কনসেপ্ট গুলো একটুখানি আমার মাথায় রাখা দরকার, তাহলে কি হয়, ভিউটা ক্লিয়ার হয় আর কি। নাও এবারে আমরা যেটা করব, আমরা ইলেকট্রিসিটি মেইন টপিকের মধ্যে আমরা এসে ঢুকলাম। সো ইউ ক্যান সি হিয়ার, হোয়াট ইজ দিস, এটার নাম কি, এটাকে কি বলে, সবাই বলছো এটাকে বাল্ব বলে, इसको बाल्ब कहता है, हाँ ठीक है, पर इसका जो टेक्निकल नेम है, इसका जो टेक्निकल नेम है, एक्चुअली इसका जो नेम होता है वो बल्ब नहीं होता है, Tungsten. एक्चुअली इट इज नोन एज, हाँ बोलो बोलो, Sir, tungsten. না না টাংস্টন কিছু না, আমি বলছি, আমি সব বলছি। টাংস্টেন হচ্ছে, এটা ল্যাম্প তো ঠিকই আছে, আমি বলে দিচ্ছি। টাংস্টেন হচ্ছে ফিলামেন্টটা টাংস্টেন দিয়ে তৈরি হয়, সেটা আমরা পরে আসছি। দিস ল্যাম্প ইজ কল্ড ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প, ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। তবে দোকানে গিয়ে কেউ আবার ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প চাই বলো না, কোনো দোকানদারই তোমাদেরকে ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প বললে বুঝবে না, তোমরা বাল্বই বলো বা বলো যে আমাদের ফিলামেন্ট ল্যাম্প লাগবে, এরকম কিছু বলো। But actual technical name of this lamp is incandescent lamp. Incandescent lamp means যেখানে কি আছে, এই টাংস্টেনের ফিলামেন্ট আছে। The incandescent lamp is made up by filament. So what is filament? You can see here, that is the filament. Filament মানে কি? Filament means
filament is made up by highly resistive material. খুব হাই রেজিস্ট্যান্স কোন মেটেরিয়াল দিয়ে ফিলামেন্ট কে তৈরি করা হয়। সো টাংস্টেন ইজ এ হাই রেজিস্টিভ মিডিয়াম, একটা হাইলি রেজিস্টিভ মেটেরিয়াল হচ্ছে টাংস্টেন, ঠিক আছে? তো টাংস্টেনে যেটা হয়, টাংস্টেনের বা এই ফিলামেন্টের কয়েকটা প্রপার্টি আছে, যদিও আমি এখানে বাল্ব নিয়ে আলোচনা করছি না, আমি সার্কিট বলবো। তার আগে একটুখানি বলেন যে সার্কিট ব্যাপারটা কি, একটুখানি না বল, এই বাল্ব এই লোড বা ল্যাম্প ব্যাপারটা কি না বললে বুঝতে পারবে না। একটা কথা মনে রাখবে সবাই, এই ল্যাম্প বলো বা ফ্যান বলো, যাই বলো, যা ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস আমরা ইউজ করি, the electrical apparatus which are used in our domestic purpose, so that means a light, fan, the basic electrical apparatuses are, these all are electrical loads। এগুলোকে বলা হয় কি electrical load। electrical load का मतलब क्या होता है? electrical load का मतलब होता है जहां पर इलेक्ट्रिसिटी फ्लो करने के टाइम पर इलेक्ट्रिसिटी को रोकने का कोशिश करता है कोई एक প্রপার্টি। মানে লোড এমন জিনিস যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার সময় সে কারেন্টকে ফ্লো করতে কেউ বাধা দেবে, দ্যাট মিন্স দ্য রেজিস্ট্যান্স। হোয়াট ইজ রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স ইজ দ্য প্রপার্টি অফ আ লোড হুইচ হেল্পস টু অপোজ দ্য ফ্লো অফ ইলেকট্রনস। যেটা কি করে, কারেন্টকে বা ইলেকট্রনটাই হচ্ছে কারেন্ট, মানে অ্যাকচুয়ালি দ্য ইলেকট্রিসিটি অর কারেন্ট বলতে আমরা বোঝাই কি, ফ্লো অফ ইলেকট্রনস অর ফ্লো অফ ইলেকট্রিক চার্জেস, দ্যাট ইজ দ্য ইলেকট্রনস। যেটাকে ফ্লো করতে বাধা দেয় সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স। তো লোড মানেই তার মধ্যে রেজিস্ট্যান্স আছে, সেটা যেরকমই লোড হোক না কেন, ঠিক সেরকমই এটাও একটা লোড। দিস ইজ অলসো আ লোড। লোড মানে কি, তার মধ্যে রেজিস্ট্যান্স আছে, এর মধ্যে কি আছে, হাই রেজিস্ট্যান্স আছে। কেন রেজিস্ট্যান্সটা লাগানো হয়েছে, কেন আমার কারেন্টকে বাধা দেওয়ার দরকার, কেন এই অপোজিং প্রপার্টিসটা প্রয়োজন, সেটা পরে আসছি আমি। সো দিস মেটেরিয়াল ইজ টাংস্টেন and the properties of tungstens are, কি কি প্রপার্টি আছে? নাম্বার 1, it is a high resistive material, এটা একটা হাই রেজিস্ট্যান্স, খুব হাই, নাম্বার 1। নাম্বার 2 কি? নাম্বার 2, এটার ফ্ল্যাশ পয়েন্ট লো। The flash point of tungsten is very low. Flash point माने की ज्वलनांक। फ्लैश पॉइंट का मतलब होता है ये क्या करेगा, ये ग्लो करेगा। मतलब फ्लैश पॉइंट लो मतलब क्या है, इसमें ये अगर हीटेड होगा, बहुत कम हीट में इसमें एक लाइट आएगा और ये ग्लो कर जाएगा। মানে এটার মধ্যে দিয়ে খুব কম হিট হলে, তৈরি হলে এটা কি হবে, এর মধ্যে একটা আগুন জ্বলবে বা একটা গ্লো পাবো, দ্যাট ইজ দ্য লো ফ্ল্যাশ পয়েন্ট। আর কি, হাই মেল্টিং পয়েন্ট। ঠিক আছে, হাই মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে কি, গলনাঙ্কটা খুব বেশি, মানে হাই মেল্টিং পয়েন্ট মানে অনেক বেশি টেম্পারেচারও মেল্ট করবে না বা গলবে না। তাহলে এগুলো হচ্ছে প্রপার্টিস অফ টাংস্টেন। এবারে প্রশ্নটা আসছে কি, যে এই লাইট যেটা, এটা কিভাবে জ্বলছে, এই যে লাইটটা যে জ্বলছে এটা কিভাবে জ্বলছে? অ্যাকচুয়ালি আমরা কি করি, একটা ইলেকট্রিক্যাল সার্কিটে, সার্কিট বলতে কি বোঝায় আমরা পরে আসছি, আগে সিম্পলি আমরা কথাটা ইউজ করি সার্কিট। সো একটা সার্কিটে বা একটা ইলেকট্রিক্যাল একটা নেটওয়ার্কে, নেটওয়ার্ক আর সার্কিটের মধ্যে একটু ডিফারেন্স আছে, কিন্তু আমরা সার্কিটকেই বড় অর্থে নেটওয়ার্ক বলি আর কি। তো সেখানে আমরা যেটাকে সেন্ড করি ইলেকট্রিক্যাল সার্কিট বা নেটওয়ার্কে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার, অর ইউ ক্যান সে ইলেকট্রিক্যাল অ্যাপারেন্ট পাওয়ার, যেটা ইকুয়ালস টু P equals to V into I. Electrical power P equals to V into I. V means voltage and I means current. আর P means electrical power. তো এই যে V into I, V মানে আবার কি, ওহমস ল অনুযায়ী জানি আমরা, ওহমস ল তোমরা পড়েছো সবাই স্কুলে, I V into R. equals to I into R। আমরা এটা লিখতে পারি T equals to V into I, আবার V equals to I into R, তাহলে কি লেখা যেতে পারে, I into R into I, I square মানে R. হচ্ছে কি
I square R. So according to Joule's law, if time is constant, then I square R proportional to H. মানে কি, এক কথায় একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক বা সার্কিটের মধ্যে যখন আমরা পাওয়ার সাপ্লাই দেবো, whenever the power is paid to an electrical network or circuit, there is a I square R loss is occurred. वहां पर एक I square R loss होगा, मतलब वहां पर हीट जनरेट होगा, and that heat energy is converted into light energy. So you can see the glow. আমরা কি পাবো, এই আগুন জ্বলছে বা একটা লাইট এনার্জি আমরা পাবো, ঠিক আছে? That is the energy conversion. That means the heat energy which is produced in the electrical circuit or electrical load is converted into light energy. যেটা হচ্ছে কেন হলো, যেটা এই I square R লসটা হওয়ার জন্য। এবং why we are মানে আমরা কেন এটা বলছি যে লস, why we are saying that loss means কি, energy cannot be destroyed. এটা তো আমরা জানি এনার্জি কখনো লস হতে পারে না, ডিস্ট্রয় হতে পারে না। অ্যাকচুয়ালি এই যে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পাঠাচ্ছি, whenever we are sending an electrical energy to a circuit or electrical network, this electrical energy is partially converted into heat energy. That means the total energy which was sent in an electrical circuit is not utilized. Some of the part of the energy is converted into heat energy. That is the loss. কিছুটা হিটে কনভার্টেড হচ্ছে, কারণ কি, ডিউ টু দিস I square R. এই I square R টা হওয়ার জন্যই তো হিটটা হচ্ছে, এবং I square R তো হবেই, কারণ V into I পাওয়ার মানে ইলেকট্রিক্যাল পাওয়ার মানে। তা এটাই হচ্ছে আমার কারণ এই আলোটা জ্বলার। এবার আসছি সার্কিট। হোয়াট ইজ সার্কিট? A circuit is the path that an electric current travels on. সার্কিট কি, একটা পাথ। কিরকম পাথ? a closed path or a closed loop. মানে একটা ধরো পথ আছে, যে পথে তুমি একটা জায়গা থেকে হাঁটা শুরু করলে, আবার যদি ঘুরে গিয়ে সেই জায়গাটাতে এসেই পৌঁছো, তাহলে এটাকে একটা ক্লোজ পাথ বলবো। আমি ধরো অনেকটা ট্রাভেল করে আবার অন্য রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে ফিরলে হবে না, কিন্তু আমি যে রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছিলাম ওই রাস্তা দিয়ে ব্যাক করে আবার পুরোনো জায়গায় ফিরে এলে হবে না। তুমি অন্য কোনো রাস্তা দিয়ে ঘুরে আবার ওই পুরোনো জায়গায় যদি ফিরে আসো, তাহলে কি বলবো, দ্যাটস আ ক্লোজ লুপ। মানে আমি যদি ভাবি এরকম ভাবে যে আমি ইন্ডিয়া থেকে শুরু করে ইস্টার্ন রিজিয়ন দিয়ে ঘুরে, মানে ইস্টার্ন সাইড দিয়ে, ধরো ইস্টার্ন সাইডে আমাদের কি আছে, বাংলাদেশ আছে, মায়ানমার আছে, হ্যাঁ, তারপরে ধরো এই সমস্ত যে কান্ট্রিগুলো আছে, ইন্দোনেশিয়া আছে, এই দিক দিয়ে আমরা ঘোরা শুরু করলাম। ঘুরে ওয়েস্টার্ন সাইড দিয়ে, মানে ধরো ওদিকে আফ্রিকান কান্ট্রি গুলো আছে, আফ্রিকাটা নিচের দিকে পড়ে, আমেরিকান কান্ট্রি গুলো আছে, তো আমেরিকার মধ্যে দিয়ে ফিরে এসে আমরা এই কোথা দিয়ে ঢুকবো, এই ধরো সৌদি আরব বা এই আফগানিস্তান, এই সাইড দিয়ে ইন্ডিয়ায় ঢুকলাম, তাহলে কি বলবো, এটা একটা ক্লোজ লুপ। কিন্তু আমি ইন্ডিয়া দিয়ে বাংলাদেশ গিয়ে, ইন্দোনেশিয়া গিয়ে আবার ওখান থেকে ব্যাক করে ইন্ডিয়া চলে এলাম, দ্যাটস নট আ ক্লোজ লুপ। তাহলে এটা হচ্ছে একটা ক্লোজ লুপ। সার্কিট ইজ অলসো আ ক্লোজ লুপ। সো ইউ ক্যান সি হিয়ার a basic diagram of a circuit. That's a battery. ব্যাটারি মানে কি, এটা ডিসি সোর্স, যার সঙ্গে কি লাগানো আছে, একটা সুইচ আছে। সুইচ কি করছে, এদের মধ্যে একটা ক্লোজড পাথ তৈরি করছে এই ব্যাটারিটা, এবং ব্যাটারি ইজ দ্য সোর্স, দ্যাট ইজ দ্য সোর্স। সোর্স মানে কি, সোর্স মানে যার মধ্যে ফ্রি ইলেকট্রন অনেক বেশি রয়েছে। সোর্স ধরা হয় এমন একটা অবজেক্টকে, সোর্স মিনস the number of free electrons is huge in a source. আর লোড কি, সোর্স থেকে লোডের দিকে ইলেকট্রনটা ফ্লো করছে। কতক্ষণ ফ্লো করবে, যতক্ষণ না দুজনের পোটেনশিয়াল ডিফারেন্স সমান হচ্ছে। হোয়াট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স? পোটেনশিয়াল ডিফারেন্স মানে হচ্ছে দুটোর মধ্যে যে ইলেকট্রনস এর ডিফারেন্স। মানে বেসিক্যালি পোটেনশিয়াল ডিফারেন্সই হেল্প করছে চার্জটাকে ক্যারি করতে। যদি দুজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স সমান হয়, তাহলে কিন্তু কারেন্ট ফ্লো করবে না, ঠিক আছে? কারেন্ট কতক্ষণ ফ্লো করবে, যতক্ষণ সোর্স আর লোডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বা বাংলায় যেটাকে বলে বিভব প্রভেদ থাকবে।
আমরা ওহমস ল হয়তো জানি, এগুলো পড়েছি। তো ওহমস ল আমি আজকে আলোচনা করবো না, আমি একদম বেসিক জায়গাগুলো বলবো। এখানে কি আছে, ধরো এখানে একটা সুইচ আছে, এই সুইচটাকে অন করলে কি হবে, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে বা ইলেকট্রিক চার্জেস ফ্লো করবে। কতক্ষণ ফ্লো করবে? যতক্ষণ না দুজনের পোটেনশিয়াল সমান হচ্ছে। এটা এরকম ভাবে ভাবতে পারো, this potential difference and flow of current, potential difference is the cause and flow of current in a circuit is the effect. এটাকে আমরা এইভাবে ভাবতে পারি, কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি। একটা কোনো বস্তুকে বা একটা কোনো মেটেরিয়াল, একটা কোনো অবজেক্টকে যদি আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে ধরো থার্ড ফ্লোরে নিয়ে গেলাম, একতলা থেকে চারতলায় নিয়ে গেলাম, তাহলে এর মধ্যে কি হবে, এর মধ্যে কাইনেটিক এনার্জি স্টোর হবে। এবার ওপর থেকে যখন এটাকে নিচের দিকে ফেলবো, তখন এর মধ্যে কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্টেড হবে। সো দ্য কাইনেটিক এনার্জি ইজ দ্য অ্যাজ লাইক দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। মানে যত বেশি এই গ্রাউন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরের মধ্যে ডিফারেন্সটা বাড়বে, মানে গ্রাউন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর, আমি যদি গ্রাউন্ড ফ্লোর থেকে এখন ফিফথ ফ্লোরে যাই, সো ডিফারেন্স ইজ মোর, দ্যাট মিনস দ্য কাইনেটিক এনার্জি ইজ অলসো মোর, or the kinetic energy is increased. ঠিক একই রকম ভাবে দুটো পোটেনশিয়ালের মধ্যে যত ডিফারেন্স বাড়বে, তত কি হবে, আমার কারেন্টটাও আমার বাড়বে। যেরকম কাইনেটিক এনার্জি বাড়লে পোটেনশিয়াল এনার্জিটাও বাড়ে, সেরকম ঠিক পোটেনশিয়াল ডিফারেন্সটা বাড়লেও ফ্লো অফ কারেন্টটা আমার বাড়ে। ধরো দুটো জলের ট্যাঙ্ক আছে, একটা জলের ট্যাঙ্ক হচ্ছে ভর্তি আছে, একটা খালি আছে, দুটোর মধ্যে একটা পাইপ আমি কানেক্ট করে দিলাম। তাহলে যে ভর্তি ট্যাঙ্কটা আছে, সেই ট্যাঙ্ক থেকে কতক্ষণ খালি ট্যাঙ্কে জলটা আসবে, যতক্ষণ না দুটো জলের লেভেল সমান হচ্ছে। ইলেকট্রিসিটি ঠিক একই রকম, ঠিক আছে। এবারে একটা স্যার, কথা যেটা, হ্যালো হ্যাঁ বলো। স্যার, বলছি পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির মধ্যে মানে ওটা এটা কি স্থিতিশক্তি, পার্থক্য গতিশক্তি, স্যার? স্থিতিশক্তি, গতিশক্তি। পোটেনশিয়াল এনার্জি মানে গতিশক্তি, কাইনেটিক এনার্জি মানে স্থিতিশক্তি। স্থিতিশক্তিটা কি? ধরো একটা ঢিলকে নিয়ে আমরা একতলা থেকে 10 তলায় উঠছি, তার মধ্যে কি হচ্ছে, স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে। এবার যখন ওটাকে উপর থেকে নিচের দিকে ফেলছি, তখন ওই স্থিতিশক্তিটা গতিশক্তিতে কনভার্টেড হচ্ছে। ঠিক একই রকম হচ্ছে আমার ইলেকট্রিক্যাল সার্কিটে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড ফ্লো কারেন্ট। এবারে তো এখানে এটাই বলা হচ্ছে, সার্কিট ইজ দ্য পাথ দ্যাট অ্যান ইলেকট্রিক কারেন্ট ট্রাভেলস অন, যার মধ্যে ইলেকট্রিক কারেন্ট ফ্লো করে। অ্যান্ড আ সিম্পল সার্কিট কন্টেন্স 3 components necessary to have a functioning electric circuit, namely a source of voltage, মানে এটা সোর্স, এটা হচ্ছে সুইচ, বা একটা কন্ডাক্টিং পাথ, মানে যার মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করবে, এবং যার মধ্যে কি আছে, সুইচ আছে একটা। এই সুইচটা কি করবে, সুইচটা ধরো একটা দুটো জলের ট্যাঙ্কের মাঝখানে যে পাইপ লাগানো আছে, পাইপটার মাঝখানে একটা ভালভ কানেক্ট করা আছে, যদি ভালভটা খুলে দিলে জলটা যাবে। ঠিক সেরকম সুইচটা যদি আমরা অন করি, তাহলে কারেন্টটা ফ্লো করবে। আর একটা কি আছে, একটা লোড আছে বা রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে লোড আর রেজিস্ট্যান্স। লোড মানেই সেখানে রেজিস্ট্যান্স প্রপার্টিটা প্রেজেন্ট। এবার একটা ছোট্ট কথা তোমাদের বলি, যে আমি যে বললাম এক্ষুনি, যে সোর্স আর লোডের মধ্যে যতক্ষণ কারেন্ট ফ্লো করবে, মানে যতক্ষণ পোটেনশিয়াল ডিফারেন্স সমান না হবে, ইলেকট্রন যতক্ষণ দুটোর মধ্যে সমান না হবে, ততক্ষণই কারেন্ট ফ্লো করবে। তাহলে তো একটা সার্টেন টাইম পর কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। ধরো তুমি ব্যাটারি দিয়ে একটা লাইট জ্বালাচ্ছ, দুজনের পোটেনশিয়াল সমান হয়ে গেছে, তাহলে লাইটটা তো জ্বলবে না, কারেন্ট ফ্লো হবে না। কিন্তু যতক্ষণ ব্যাটারিতে চার্জ আছে, ততক্ষণ কিন্তু আমাদের লাইটটা জ্বলতে থাকে, তাই তো? ইয়েস অর নো? Yes, Yes, sir. sir. Yes, sir. Yes, sir. কিভাবে হয় তাহলে? তাহলে আমার কথাটা তো ঠিক না। यस सर तो ये कैसे होगा? देखो, इसके लिए ये कैसे होगा, क्योंकि इलेक्ट्रिकल सर्किट में ये रेजिस्टेंस नाम का चीज है। ये रेजिस्टेंस क्या करेगा, ये जो दोनों का जो पोटेंशियल डिफरेंस है, इसको कभी सेम नहीं करेगा। मतलब सोर्स और लोड के बीच जो पोटेंशियल डिफरेंस होगा, ये कभी सेम पोटेंशियल में नहीं आएगा, क्योंकि रेजिस्टेंस क्या करेगा, जो इलेक्ट्रिकल पावर को तुमने सेंड किया, उसका एक पार्ट को हीट में कन्वर्ट कर देगा। ধরো তুমি সাপোজ 10 ওয়াট ইলেকট্রিক্যাল পাওয়ার পাঠিয়েছো, দেখা যাচ্ছে কি তার মধ্যে 8 ওয়াট আসছে আর 2 ওয়াট হিটে কনভার্টেড হয়ে যাচ্ছে। তার মানে কখনোই আমার দুটোর পোটেনশিয়াল সমান হবে না। কারণ কি,
আমি যা পাঠাচ্ছি সাথে সবটা যাচ্ছে না, ওখানে রেজিস্ট্যান্স কি করছে, রেজিস্ট করে দিচ্ছে। ঠিক যদি দুটো ধরে নি, দুটো জলের ট্যাঙ্ক আছে, একটা জলের ট্যাঙ্ক যেটার মধ্যে জল ভর্তি আছে আর একটা খালি আছে, আমি ভর্তি জলের ট্যাঙ্ক থেকে খালি জলের ট্যাঙ্কে জলটা পাঠাচ্ছি। এই খালি জলের যে ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কের তলায় যদি একটা হোল থাকে, if there is a hole in the empty tank, so what will happen, the level of water between these two tank is not same. কখনোই দুটোর লেভেল কখনোই সেম হবে না। কারণ কি, কিছুটা অ্যামাউন্ট অফ ওয়াটার সবসময় বেরিয়ে যাবে ওই জলের ওই ফুটোটা দিয়ে বা ওই হোলটা দিয়ে বেরিয়ে যাবে, তাহলে কখনোই দুটোর জলের লেভেল সমান হবে না। তো যতক্ষণ ফিল ট্যাঙ্ক মানে যেখান থেকে জলটা পাঠাচ্ছি, যতক্ষণ ওর মধ্যে জল থাকবে ততক্ষণই কিন্তু জলের ফ্লো থাকবে। তার মানে কি, কিছুটা জল লস হয়ে যাচ্ছে কন্টিনিউ। ঠিক একই ঘটনা ঘটছে একটা ইলেকট্রিক্যাল সার্কিটের। ইলেকট্রিক্যাল সার্কিটেও কারেন্ট ফ্লো ততক্ষণই হবে যতক্ষণ এই ব্যাটারির মধ্যে চার্জ থাকবে। ঠিক আছে, এবারে এই কথাগুলো যেগুলো বললাম, দেখো হোয়াট ইজ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স is a measure of the opposition to current flow in an electric circuit, যেটা কি করবে, ইলেকট্রিক সার্কিটে কারেন্ট ফ্লোকে বাধা দেবে। রেজিস্ট্যান্স is measured in ohm and symbolized by the Greek letter omega। ঠিক আছে, এগুলো আর বলার কিছু নেই, দেখেই বোঝা যাচ্ছে কি লেখা আছে। এটা হচ্ছে রেজিস্ট্যান্সের সিম্বল। এই সিম্বল দিয়ে রেজিস্ট্যান্সকে আমরা ডিনোট করি, এর ইউনিট কি, ওহম। দেখো একটা রেজিস্ট্যান্স কে বোঝানো হয়েছে এইভাবে, এটা ধরো একটা টানেল, তার মধ্যে দিয়ে সবাই যাচ্ছে লোকেরা। তো যদি আমি এখানে টানেলটাকে ছোট করে দিই বা টেনে রাখি, তাহলে এই লোকটা যেতে পারবে না। রেজিস্ট্যান্স এটাই করছে। মানে একটা পাইপের যদি লেন্থ, এই পাইপের যদি এরিয়া ক্রস সেকশন হঠাৎ করে কমে যায় তাহলে জল কম যাবে, ঠিক সেরকমই মানে রেজিস্ট্যান্স কি করবে, এটাকে বাধা দিচ্ছে। ঠিক এরকম যদি একটা আমরা ছবি দেখাই, একটা ট্যাপ কল আছে, তাহলে যদি এইটা কি, ওয়াটারটাকে কন্ট্রোল করছি, ওয়াটারের ফ্লোটাকে, তাহলে এটাকে যত বেশি আমি ক্লকওয়াইজ ঘোরাবো এই ওপরে যে কর্কটাকে, তত কি হবে, জলটা কম পড়বে। তার মানে কি, এই জলের ফ্লোটাকে আমরা বোঝাচ্ছি কারেন্ট দিয়ে। আর ভোল্টেজটা কি, ভোল্টেজটা কোনটা, এই যেখান থেকে জলটা আসছে আর যেখানে জলটা এসে পড়ছে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ভোল্টেজ। ঠিক আছে, তার মানে এই রেজিস্ট্যান্স কি করছে, যদি এটাকে আমি বাড়াই তাহলে আমার ফ্লো অফ কারেন্টটা কি হচ্ছে, আমার রেজিস্ট্যান্স কে বাড়ালে কি হচ্ছে, ফ্লো অফ কারেন্টটা কমে যাচ্ছে। এটাই বোঝানো হচ্ছে যে কর্ডটাকে যদি ঘোরাই তাহলে রেজিস্ট্যান্স বাড়ছে, জলের ফ্লোটা আমার কমছে। একটা সিম্পল ডায়াগ্রাম দিয়ে জাস্ট একটা ভিউটা বোঝানোর জন্য এইভাবে দেওয়া হয়েছে। এবারে আসছি রেজিস্ট্যান্স কেমন দেখতে হয়। ইউ ক্যান সি আর রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। দেখো এই রেজিস্ট্যান্সের উপর কি আছে, there are several numbers of color codes। देखो এখানে বেশ কিছু কালার কোডস আছে, यहाँ पर कुछ कलर का ऐसे बैंड दिया हुआ है, देखो these are the color bands over the resistance। এই যে কালার ব্যান্ড গুলো আছে, এই কালার ব্যান্ড গুলো থেকেই আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুকে ক্যালকুলেট করতে পারি। একটা রেজিস্ট্যান্স কে যখন আমাদের হাতে দেওয়া হবে, এই রেজিস্ট্যান্সটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স, কিভাবে ক্যালকুলেট করব। যদি আমাদের মিটার দিয়ে ক্যালকুলেট করতে হয় তাহলে ওহম মিটার আছে, অ্যাভোমিটার আছে, সেগুলো কিভাবে ইউজ করা হয় সেসব পরে জানবে। আমার হাতে ধরো কোনো মিটার নেই, জাস্ট তোমাকে হাতে একটা রেজিস্ট্যান্স ধরিয়ে দেওয়া হয়েছে एंड बोला হয়েছে কি तुम्हें इसका वैल्यू को निकालना है, इसका रेजिस्टेंस का वैल्यू क्या होगा। सो हाउ कैन यू कैलकुलेट द वैल्यू ऑफ द रेजिस्टेंस, so you have to কালার calculate the গুলোর from this color band। इसको कहता है क्या, কালার কোড। একে কি বলে, কালার কোড বলে। কিভাবে ক্যালকুলেট করি, এই স্লাইডটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। সো দেখো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আমরা সব সময় we have to calculate the value of the resistance from the left hand side। লেফট হ্যান্ড সাইড থেকে আমরা ক্যালকুলেট করা শুরু করব। এবারে ক্যালকুলেশনটা কি রকম, লেফট হ্যান্ড সাইডের
প্রথমে ধরো এখানে you can see here 1 2 3 4 5 numbers of band. লেফট হ্যান্ড সাইড থেকে ক্যালকুলেশন হবে, বাট রাইট হ্যান্ড সাইডের একদম লাস্টে the last color band is the tolerance, the last color band of your right hand side. So how can you imagine which side is in your right hand side, or মানে এটাকে যদি আমি ঘুরিয়ে নিই, and which part of the resistance is in your left hand side, আমি কিভাবে বুঝবো যে কোন দিকটা আমি ডান দিকে ধরবো আর কোন দিকটা বাঁ দিকে ধরবো? এটা তো আমাকে বুঝতে হবে, আমি তো ঘুরিয়ে দিলে চেঞ্জ হয়ে যাবে। এটাকে যদি আমি রিভার্স করে দিই, at first you have to see the color band of the tolerance. Tolerance, that means tolerance এ দুটো রকম কালার হতে পারে, একটা নো কালার হয়, নো কালারটা নিয়ে আলোচনা করছি না, মানে কোনো কালারই নেই। একটা সাইডে যদি দেখি একদম খালি আছে, ফাঁকা, কিচ্ছু নেই, কিন্তু অনেকটা গ্যাপে আছে, তার মানে কি ওটা টলারেন্স, দ্যাট ইজ দ্য নো কালার। আর কি হতে পারে? there are 3 numbers of colors in a tolerance band. One is golden, one is silver, one is no color. So no color মানে তো বুঝতেই পারছি, ধরো এইটা হচ্ছে টলারেন্স, এই জায়গাটায় কোনো কালার নেই, তাহলে এটা বুঝে যাব কি, প্রথমেই বুঝতে হবে কি এই জায়গাটা অনেকটা গ্যাপ আছে, এখানে কোনো কালার নেই। সো ইউ হ্যাভ টু হোল্ড দ্যাট সাইড in your right hand, রাইট হ্যান্ড দিয়ে ধরবো এই দিকটা, এই দিকের টার্মিনালটাকে। আর কি কি কালার হতে পারে এখানে? गोल्डन होते पारे और सिल्वर होते पारे। तो गोल्डन व सिल्वर देखे बुझते पारबो हमरा। अगर तुम देखोगे कि यहाँ पर गोल्डन और सिल्वर कलर है तो तुम एज्यूम कर सकते हो कि ये अच्छा है, तो क्या है, ये साइड उसका टॉलरेंस है, तो उसको तुम अपना दाएं हाथ में उसको पकड़ो। उसके बाद क्या करो, क्या करना है, उसका पहले जो बैंड है, उसका ठीक पहले जो बैंड है उसको हम कहेंगे क्या, মাল্টিপ্লায়ার। মানে কি ডান দিকে যে লাস্টে আমি টলারেন্স রেখেছি তার আগেরটা কি হবে, মাল্টিপ্লায়ার হবে। তাহলে আমি দুটো পেয়ে গেলাম। এবার এই মাল্টিপ্লায়ারের আগে যতগুলো ব্যান্ডই হোক না কেন, দিস অল আর দ্য ডিজিটস, দিস অল আর দ্য ডিজিটস। মানে এবার আমি একটা ক্যালকুলেশন করলে তোমরা বুঝতে পারবে। ধরো এই যে ফার্স্ট এডটা দেখো, এখানে এই যে যেটা রয়েছে এই টলারেন্সটা, এটা হচ্ছে কি আছে অ্যাকচুয়ালি, এটা আচ্ছা এখানে কিন্তু আরেকটা জিনিস হয়, এই যে দেখছো ব্রাউন, গ্রিন, আর এখানে এই যে একদম নিচে দেখো এই যে পার্পল কালারের যে তিনটে রয়েছে, এগুলোর দিয়েও টলারেন্স হয়। টলারেন্স ব্যান্ডটা সবসময় একটু মোটা হয়, ঠিক আছে, কিন্তু জেনারেলি টলারেন্স তিনটেতেই দেখতে পাওয়া যায়, নো কালার, সিলভার আর গোল্ডেন। তো এখানে টলারেন্স ব্যান্ডটা আছে যদিও আমাদের ব্রাউন কালারের আছে, তো তুমি বুঝবে কি করে এটা টলারেন্স না এটা তোমার এমনি ডিজিট। টলারেন্সের ব্যান্ডটা সবসময় একটু মোটা হবে। তো যাই হোক, তাহলে এটা টলারেন্স আমি বুঝলাম। টলারেন্স কত দেখো এখানে +-1% আছে। এই যে কথাটার মানে কি, টলারেন্স মানে কি, মানে এই রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা হবে এই ভ্যালুটা কতটা ভ্যারি করতে পারে, মানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা +-1% কমতে বা বাড়তে পারে, এটা হচ্ছে টলারেন্স। তার আগেরটা কি হচ্ছে, মাল্টিপ্লায়ার। দেখো মাল্টিপ্লায়ার কোনটা, এখানে হচ্ছে মাল্টিপ্লায়ার এই অরেঞ্জটা, and this one is a digit, this one is a digit, and this one is a digit. তার মানে টলারেন্সের আগেরটা সবসময় মাল্টিপ্লায়ার হবে। if there are 4 numbers of bands are present, you can see here the 4 numbers of band, this is the tolerance, and the previous band of the tolerance is always the multiplier. टॉलरेंस के पहले जो बैंड रहेगा वो मल्टीप्लायर रहेगा, तो इसके पहले जो दोनों बैंड है ये क्या होगा, ये डिजिट होगा। तो देखो अब क्या दिया है, इसका जो कलर कोड दिया है नीचे, डिजिट के मतलब यहाँ पर ब्लैक होगा तो 0 वैल्यू होगा, ब्राउन में 1, रेड में 2, ऑरेंज 3, येलो 4, ग्रीन 5, ब्लू 6, पर्पल 7, ये क्या है, ये थोड़ा सा ग्रे कलर का है 8 और व्हाइट 9। তো প্রথমটা দেখো, প্রথমটা তাহলে কি হচ্ছে, নাম্বার 1 হচ্ছে ডিজিট। ডিজিট মানে কি, আমার কি নেবো, কত, 4, এই যে 4 নিয়েছি 4। তারপরে দেখো রয়েছে কি আমার পার্পল হচ্ছে 7, পার্পল 7। তারপর ব্ল্যাক কি কত, ব্ল্যাক হচ্ছে 0, ব্ল্যাক 0। আচ্ছা তারপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে আমার অরেঞ্জ। অরেঞ্জটা কিন্তু মাল্টিপ্লায়ার, মানে অরেঞ্জের ভ্যালু তো 3,
কিন্তু অরেঞ্জটা যেহেতু টলারেন্সের আগে আছে, ঠিক আছে, ইট ইজ জাস্ট দ্য প্রিভিয়াস ব্যান্ড অফ দ্য টলারেন্স, জাস্ট টলারেন্সের আগের ব্যান্ডটা আছে, তাহলে কি হবে, এটা কি আমি আর ডিজিট হিসেবে ধরতে পারবো না, এটাকে মাল্টিপ্লায়ার হিসেবে ধরতে হবে। মাল্টিপ্লায়ার মানে কি, কিভাবে বুঝবো কত মাল্টিপ্লায়ার এটার? 3 মানে কি 10⁻³ মানে 1000। 2 মানে কি 10⁻², মানে যদি এখানে রেড থাকতো সাপোজ অরেঞ্জের জায়গায়, তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হতো? 10⁻² মানে 100 দিয়ে গুণ করতে হতো। যদি এখানে রেডের জায়গায় ধরো এই সরি আর অরেঞ্জের জায়গায় ধরো এখানে হোয়াইট থাকতো, তাহলে কত দিয়ে গুণ করতে হতো? 10⁻৯ দিয়ে গুণ করতে হতো, মানে 1 এর পিঠে 9টা শূন্য। তাহলে এখানে কি আছে? অরেঞ্জ আছে, তার মানে 10⁻³ বা 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 470 আর 3 মানেটা কি? এখানে 3 মানে আমরা নিয়ে নিচ্ছি কি মাল্টিপ্লায়ার, দ্যাট ইজ 1000, মানে 470 এর পরে 3টে শূন্য, তার মানে কত? এই 470 এর পর 3টে শূন্য এত ওহম। তাহলে এটাকে যদি কিলো ওহমে রাখি তাহলে কি হবে? এটা থেকে আমি কি করব? 1000 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 470 কিলো ওহম, এই রেজিস্ট্যান্সটার ভ্যালু। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটা দেখো কত হবে? 6 ডিজিট, ব্লু নিয়েছি তাই 6। তারপর দেখো এখানে গ্রে আছে 8, সরি গ্রে আছে 8, তারপরেরটা, ঠিক আছে। তারপর দেখো 2 মানে কি রেড, রেড মানে কি মাল্টিপ্লায়ার, তার মানে 10⁻², মানে 100 গুণ হবে, তাহলে 6800 ওহম, 6800 ওহম হয়েছে। তাহলে এটা মানে কত কিলো ওহম? 6.8 কিলো ওহম। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে কালার কোডটাকে কি করতে হয় দেখে, এই ডিজিট গুলো দেখে বা এই ব্যান্ড দেখে, এটা কালার ব্যান্ডের একটা মানে চার্ট, এই চার্টটা দেখে আমাকে কি করতে হবে? রেজিস্ট্যান্সকে ক্যালকুলেট করতে হবে। এটা হচ্ছে সব থেকে ইজি মেথড অফ ক্যালকুলেশন অফ রেজিস্ট্যান্স। বোঝা গেছে এটা? सर एक बार हिंदी में बोल दिया ना सर। স্যার আচ্ছা, আরেকটা আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি স্যার আচ্ছা আমি এটা যখন হিন্দিতে কোনো বলি, বলো বলো। যখন ওরা কোনো এক্সাম বা কেউ জিজ্ঞাসা করবে এর ভ্যালুটা হ্যাঁ, বের করো, তখন নিচে যে কালার কোডটা ওটা তো তখন থাকবে না, তখন আমরা কি করে না করব? ওটা মুখস্থ রাখতে হবে তোমাকে, তোমার মনে রাখতে হবে। ওকে। तो देखो हिंदी में मैं एक बार बोल रहा हूँ इसको, क्या है इसमें, ये वाला जो है ये टॉलरेंस है। टॉलरेंस मतलब ये रेजिस्टेंस, और रेजिस्टेंस का वैल्यू कितना वेरी करेगा। ये देखो यहाँ पर ब्राउन दिया हुआ है, टॉलरेंस का बैंड थोड़ा सा मोटा होगा, ये देख के पता चलेगा कि कौन सा बैंड टॉलरेंस का है। टॉलरेंस हो सकता है क्या? सिल्वर हो सकता है, गोल्ड हो सकता है, ब्राउन हो सकता है, ग्रीन हो सकता है और पर्पल हो सकता है। तो देखो टॉलरेंस का बैंड भी ऐसा हो सकता है और नॉर्मल कलर बैंड भी ऐसा हो सकता है। तो मैं तुम कैसे समझोगे कि कौन सा टॉलरेंस का बैंड है? देखो पहले वाला बात ये है, टॉलरेंस का बैंड जो होता है ये थोड़ा सा नॉर्मल बैंड से थोड़ा सा दूर में होता है, एकदम नजदीक नहीं होता है। देखो ये एकदम नजदीक है दोनों बैंड, और टॉलरेंस का बैंड थोड़ा सा दूर में होता है। तो ये देख के पता चल जाएगा कौन सा टॉलरेंस का बैंड है। टॉलरेंस जो जिसका वैल्यू होता है उसको दाएं हाथ पे पकड़ा जाता है, ठीक है, उसको तुम राइट हैंड में पकड़ोगे। उसके बाद क्या 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 किया जाएगा, टॉलरेंस का जो पहले वाला बैंड है वो क्या है, वो है मल्टीप्लायर, और उसके पहले जो बैंड होगा वो सब डिजिट होगा। तो देखो यहाँ पर टॉलरेंस कौन सा है, ये ब्राउन वाला है टॉलरेंस। तो टॉलरेंस मतलब ये 1% प्लस माइनस 1% इज द टॉलरेंस। इसके पहले वाला जो बैंड है इसको तुम क्या कहोगे, ये क्या है, ये मल्टीप्लायर है। और इसके पहले देखो जो 3 बैंड है, एक येलो है, ठीक है, एक पर्पल है और एक ब्लैक है, ये क्या है, ये तीनों बैंड ही डिजिट है। तो ये 3 या 4 भी हो सकता है, जितना चाहो तुम दे सकते हो यहाँ पर एक बात याद रखना कि जो लास्ट वाला बैंड होगा वो टॉलरेंस ही होगा, और उसका पहले जो बैंड होगा उसका जो वैल्यू है, मतलब उसका जो कलर कोड का वैल्यू है वो उसका मल्टीप्लायर, मतलब 10⁻, अगर उसका कलर कोड का वैल्यू 3 है, सो यू हैव टू मल्टीप्लाई 10⁻3। जो वैल्यू जो बैंड आएगा वो टॉलरेंस का पहले वाला जो बैंड है वो मल्टीप्लायर होगा। तो इसमें क्या होगा, कैलकुलेशन कैसे करोगे, देखो नीचे वाला जो है ये कलर कोड दिया हुआ है, तो ये जो येलो है, येलो मतलब 4 और 4, पर्पल का मतलब क्या है, देखो 7, ठीक है, तो ये 7, ब्लैक का मतलब क्या है 0, सो 4 7 0, ये तीनों हो गया।
उसके बाद का जो बैंड है वो तो टॉलरेंस का पहले वाला बैंड है, तो इसका क्या होगा, इसका जो वैल्यू होगा वो वैल्यू का 10 टू द पावर उसका मल्टीप्लायर होगा। मतलब इसका वैल्यू है देखो 3, ये ऑरेंज बैंड है, ऑरेंज बैंड का वैल्यू है 3, तो 3 मतलब यहाँ पर क्या होगा, इसके साथ ये जो 470 इसके साथ क्या करना पड़ेगा, 10 टू द पावर 3 को मल्टीप्लाई करना पड़ेगा, तो क्या होगा 470,000, ये इसका वैल्यू हो गया, क्योंकि इसको तुम 1000 से मल्टीप्लाई कर रहे हो। इसके बाद इसका वैल्यू को हम 470 के किलो ओम रख सकते हैं, क्योंकि ये है क्या, ये जो 470,000 इसका वैल्यू को हम ओम से किलो ओम में कन्वर्ट कर दिया। तो मतलब ये जो 10 टू द पावर 3 मल्टीप्लाई हुआ, इसीलिए ये तीनों जीरो आया है। इसमें देखो क्या है, ये वाला 6 है, मतलब ब्लू वाला, ये वाला 8 है, और उसका जो थर्ड बैंड है वो थर्ड बैंड क्या है, ये जो टॉलरेंस बैंड है यहाँ पर गोल्ड है, मतलब ±5% टॉलरेंस, मतलब ये रेजिस्टेंस का जो वैल्यू है ये वैल्यू +5% और -5% वेरी कर सकता है। 470 का जो वैल्यू है किलो ओम का, इसका +5% ज्यादा हो सकता है या -5% कम हो सकता है, मतलब इसी रेंज में वो काम करेगा। इसमें देखो क्या हुआ, ये है 6, ये है 8, और ये वाला क्या है, मल्टीप्लायर है 2, इसका वैल्यू है 2, तो 2 मतलब क्या होगा 10 टू द पावर 2 मतलब 100, सो 68, इसके बाद 2 जीरो आ गया, मतलब 6800 ओम, इसका मतलब 6.8 किलो। अब समझ में आया है? Yes. স্যার এক কোশ্চেন हाँ बोलो बोलो बोलो। হ্যাঁ স্যার খুব ভালোভাবে এলো। तो किलो ओम में लाने के लिए उसे 1000 से डिवाइड करना होगा है हाँ, সেটা তোমরা দেখো, ये बात ये नहीं है, तुम ये ओम में भी रख सकते हो। এখন আমরা যদি এরকম ভাবি যে ধরো 100 পয়সা, আমরা তো 1 টাকাও লিখি, ছোট ফর্মে দেখতে সুন্দর লাগে সেই জন্য আর কিছু। আচ্ছা ওকে ঠিক আছে স্যার, ওকে স্যার। আচ্ছা স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, এই যে নিচে যে টলারেন্সের ইয়েগুলো আছে যে মাত্রাগুলো, সেগুলো একটু আরেকবার বলুন। টলারেন্স মানে কি, কতটা রেজিস্ট্যান্স কেও মানে ধরো এই 470 কিলো ওম হয়েছে, এর লাস্টে আছে আমার ব্রাউন ব্যান্ড আছে, মানে 470 ওহমের 1% বেশি করলে যত হবে, 1% বেশি মানে কি 100 এর 1 ভাগ, মানে 470 এর কত, এটা করলে যে ভ্যালুটা বেরোবে বা 1% কম করলে যে ভ্যালুটা বেরোবে, এই রেঞ্জের মধ্যে এই রেজিস্ট্যান্সটা কাজ করবে। মানে 470 ওহম শুধু না, তার থেকে একটু কম বা একটু বেশি যদি আমার রেজিস্ট্যান্স হিসেবে এটাকে ধরতে পারবো। ধরো রেজিস্ট্যান্সটা কি হয়, ধরো একটা সার্কিট আছে, V = I × R, ঠিক আছে, তাহলে R = কি, V/I, তাহলে ধরো আমি R = V/I, মানে এই রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করবে কারেন্ট কতটা ফ্লো করবে। তো আমি সেই ক্যালকুলেট করলাম যে ধরো সাপোজ আমি চাইছি রেজিস্ট্যান্সটা, ধরো আমি ধরলাম 100 ভোল্ট আছে, আর ধরো আমার আছে কারেন্ট আছে ধরো আমার 20, তাহলে কি হবে R = কি হবে 100/20, মানে কত হবে 5 ওহম হবে। তার মানে আমার যদি 100 ভোল্ট সাপ্লাই দিয়ে আমি 20 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করাতে চাই, তাহলে আমাকে 5 ওহমের রেজিস্ট্যান্স লাগাতে হবে। এবার আমি চাইছি 20, মানে সবসময় তো 20 ওহম না, সাপোজ ধরো 19.8 ওহম বা 20.5 ওহম আমি এর মধ্যে, সরি 20.5 অ্যাম্পিয়ার বা 19.8 অ্যাম্পিয়ারও আমি কারেন্ট ফ্লো করাতে চাইছি, মানে 20 অ্যাম্পিয়ারের থেকে একটু কম বা একটু বেশি। তখন আমাকে একটু দেখে নিতে হবে যে রেজিস্ট্যান্সটা এমন নিচ্ছি যেটা ওই +-1 কি +-2% যতটা আমি এক্সট্রা ফ্লো করাচ্ছি বা কম ফ্লো করাচ্ছি, সেটাকেও যেন ফ্লো করতে সাহায্য করে। নাহলে তো কি হবে, যদি ধরো আমি একদম ফিক্সড একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিই, 20 ওহম কারেন্টই ফ্লো করবে, 20 ওহমের কম কারেন্ট ফ্লো করতে পারে, কম কারেন্ট ফ্লো করানো যায়, কিন্তু কম কারেন্ট ফ্লো করানোরও কিছু মানে বেশি কারেন্ট ফ্লো করতে কখনোই পারবে না, কম কারেন্ট ফ্লো করতে পারে, কিন্তু কম কারেন্টকেও আমরা ফ্লো করাবো না। আমি কেন ফ্লো করাবো না, আমি কারেন্টটাকে কেন ফ্লো করাচ্ছি, কোনোটা লোডকে রান করানোর জন্য, লাইটকে চালানোর জন্য, তার জন্য আমি এমন একটা রেজিস্ট্যান্স লাগাবো যাতে কারেন্টের ভ্যালুটা যদি অল্প চেঞ্জ হয়, হতেই পারে কারেন্টের ভ্যালু চেঞ্জ হতেই পারে,
অনেক কারণ থাকে কারেন্টের ভ্যালু চেঞ্জ হওয়ার, যাতে তার জন্য এই রেজিস্ট্যান্সটা কোনো রকম সমস্যা না করে। এই রেজিস্ট্যান্সটা এটা দেওয়া আছে এই +-5% বা +-10%, আমার যেরকম দরকার। আমি যদি দেখি যে আমার যে কারেন্ট সাপ্লাইটা আছে সেটা খুব ফ্লাকচুয়েটিং সাপ্লাই, সেক্ষেত্রে আমি ধরো সিলভার ব্যান্ডের রেজিস্ট্যান্স ইউজ করবো, যাতে যে কি হবে সিলভার ব্যান্ড 10% অব্দি টলারেট করতে পারবে। মানে কি এই এর মধ্যে দিয়ে যদি 10% কারেন্ট বেশি ফ্লো করে তাহলে রেজিস্ট্যান্সটা পুড়বে না, বুঝতে পারছো? 10% কারেন্ট যদি বেশি ফ্লো করে যায় এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, সিলভার ব্যান্ড যেটা আছে, যে কারেন্ট ফ্লো করছে তার 10% যদি বেশি ফ্লো করে তাহলে রেজিস্ট্যান্সটা বার্ন হবে না। I² R লসের জন্য রেজিস্ট্যান্সটা গরম হয়ে পুড়ে যাবে না। বোঝা গেল? এটাই হচ্ছে টলারেন্স। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো আজকে আমাদের এতটা থাক। আমরা আবার নেক্সট ক্লাসে বা নেক্সট যেদিনকে আমাদের হবে সেদিনকে আমরা আবার বাকিটা বলবো। আশা করি মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। হ্যাঁ এই স্যার, তো আমরা একদম ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। রেগুলার ক্লাস সুন্দর লাগলো। থ্যাংক আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আমি তাহলে ক্লাসটা অফ করলাম। ওকে। ওকে স্যার, ওকে। ওকে স্যার।